মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় অনেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছে, তার বক্তব্য এইটা আমার খুব খারাপ লাগছে। পরাজয়ের দায় নিজের ঘাড়ে কেউ নিতে চাইছে না, সব ঠেলাঠেলি করছে। গানটা বাজবে মাচোর মাচোর সকাল তো মাচোর না, আমি এটা না চলছে আমাদের অফিসিয়াল সং না, কেউ বানিয়েছে বলে এটা ভাইরাল হয়ে গেছে। পরে দেখলাম, আমিও দেখছি পরে বিজেপি আসছে বলে চুপ করে যাওয়ার ওরকম ব্যাপার না। বিজেপি ভুল করে চরম সমালোচনা করবো, যেভাবে তৃণমূলের সমালোচনা করেছে। আমি তো চরম বিরোধী বিজেপি। আমি তো স্টেজে উঠে বলেছি, শুভেন্দু অধিকারী যে ধরনের কথাবার্তা বলছে জেলের মধ্যে রাখা দরকার, মমতা ব্যানার্জি কেন ছেড়ে রেখেছে। যখন বিরোধীদের পক্ষ থেকে কিছু হতো, যেভাবে তাবড়ে তুবড়ে বসিয়ে দেওয়ার চেষ্টা ওরা একবার এদিকে আসছে। আমি ভাবছি যে কী হবে ভিতরে। চন্দ্রদা যে বিজেপি দলের নেতা শুভেন্দু অধিকারীর পিএ, কোনোদিন ফিল করায়নি আমাকে কথা বলাতে। যখন হলো তখন বুঝতে পারলাম না এই ধরনের মানুষের শত্রু হয়। কারণ আমি বলছি তো, আমি চরম বিরোধী শুভেন্দু অধিকারী মহাশয়। তারপরেও আমার সাথে দেখালেন অসৎ ভাই। তো এরপরে এমনও হতে পারে যে আপনিও একই ঘটনার শিকার হতে পারেন। হ্যাঁ, আমাকে তো আমি যখন তৃণমূলের বিরুদ্ধে চরম আকারে করেছি, আমাকে অনেক হুমকি টুমকি দিয়েছে। 3,30,00,000 টাকার কাজ আমাকে কাজ করতে দেয়নি, তো কাজ আমাকে আটকে দিয়েছিল। 1,99,00,000 টাকার মাত্র কাজ করিয়েছে। আমি তো বসে থাকার ছেলে নয়, বাড়ি থেকে 1,37,00,000 টাকা এনে কাজ করে দিয়েছি। অনেক প্রলোভন দিয়েছিল, আপনি আমাকে পা দেননি, আমাকে সেই জন্যই জিতে এসেছেন। মানুষ আমাকে সেখানে জিতেছি। মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি শুধু ধারে দোষাপি কেটে পড়ার চেষ্টা করছে। তা আমি অনুরোধ করবো এটুকুই, বিজেপির যারা নেতৃত্ব আছে ওদেরকে ফলো করুন। ওগুলো পাক্কা ধান্দাবাজ। খড়ে এখন গা ঘষছে, এখন খাওয়া শুরু করেনি। বিজেপিতে যাওয়ার রাস্তা ক্লিয়ার করছে। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি। আমি বিট্টু রায়চৌধুরী। নওশাদ সিদ্দিকী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, যিনি দ্বিতীয়বারের জন্য ভাঙড় থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন এবং এই মুহূর্তে বিধানসভাতে। আমি প্রথমেই একটা কথা বলবো, নওশাদ, প্রথমেই আপনাকে স্বাগত বেঙ্গল লিবার্টিতে এবং অনেক শুভেচ্ছা। মানে দ্বিতীয় ইনিংস আপনি খেলবেন। একটা বিষয়, বিজেপি এমন একটা দল নাকি মুসলিম বিরোধী, যাই হোক এই দলের আন্ডারে আপনি কাজ করবেন, কিন্তু প্রথম দিকে একটা ছবি উঠে আসছে, একটা মসজিদে এখনও পর্যন্ত আক্রমণ হলো না। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন, আপনার গোচরে আছে এরকম কোনো মসজিদের উপর আক্রমণ হয়েছে? দুটো তিনটে বিষয়। বিজেপির আন্ডারে আমি কাজ করব না। আমি একজন বিরোধী বিধায়ক হিসেবে পশ্চিমবাংলার বিধানসভায় স্পিকার যিনি নিযুক্ত হবেন তার কাস্টেডিয়ানে আমরা থাকি, যেটা স্বাভাবিকভাবে গতবারে আমাদের স্পিকার ছিলেন বিমান বন্দ্যোপাধ্যায় স্যার, তার কাস্টেডিয়ানে আমরা ছিলাম। ঠিক আছে, এবারে যেটা হবে সেটা হবে 1 নম্বর। দ্বিতীয় কথা, যে হয়নি আক্রমণ এটা বলে উড়িয়ে দেবো না, মিথ্যা কথা হবে। তবে গুটি কয়েক এ ধরনের ঘটনা ঘটেছে, তার সংখ্যা অনেক কম। এটা সত্যি পজিটিভ। এইরকমভাবে যেভাবে কন্ট্রোল করার দরকার ছিল অনেকটা চেষ্টা করেছে। আমরা আমাদের উদ্যোগে চেষ্টা করেছি সম্প্রীতি ঐক্য বজায় রাখার জন্য, কিন্তু আক্রমণ হয়েছে। দেখুন, আমি বলি নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল দুটো ভাগে ভাগ করি। এই ধর্মীয় প্রতিষ্ঠানে, মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠানের আক্রমণ বেশি আপনার নর্থ বেঙ্গলে হয়েছে। এটা কি বিজেপি করছে নাকি না নতুন করে বিজেপি হওয়া? এইবার এটা হচ্ছে এখন পার্ট হচ্ছে বিজেপির। তারা এটাকে ডিসক্লোজ করা পাবলিক ডোমিনে, যে নতুন করে 4টের পর থেকে যারা বিজেপি হয়েছে, 4 তারিখ 4টের পর থেকে যারা বিজেপি হয়েছে তারা করেছে না আদি বিজেপিরা করেছে, এটা তাদের ডিসাইড করা দরকার। তাদের হাতে এখন প্রশাসন আছে, প্রশাসনকে দিয়ে এটাকে তদন্ত করুক এবং তাদের বিধি ব্যবস্থা গ্রহণ করুক। আমার মনে আছে একবার আপনি বক্তব্য রাখছিলেন, আপনার সময় শেষ হয়ে যায়। শুভেন্দু অধিকারী আপনাকে একটু সময় দিয়েছিল নিজের সময় থেকে বিধানসভার অভ্যন্তরে, এটা হয় সাধারণত। সেটা নিয়ে আপনি অনেক কটাক্ষের সম্মুখীন হয়েছেন যে বিজেপির বি টিম অমুক তমুক। আজকে আপনি জিতে এসেছেন, তৃণমূল কংগ্রেস বিরোধী, ঠিক আছে, তাদেরকে এবার কি বোঝাবেন যে আমি বিরোধীই থাকলাম? হ্যাঁ, দেওয়াটা হ্যাঁ একটা বিষয়ে। স্বাভাবিকভাবে তো আমি বিরোধী বিধায়ক একজন ছিলাম, মানে মেন বিরোধী ছিল বিজেপি। সেখানে আমার একটু সময় হচ্ছিল, তখন আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলছিলাম, তথ্যভিত্তিক বলছিলাম, কিন্তু আমার সময় কম হয়ে আসছিল। তখন স্পিকার স্যার বলছিল যে আপনি বসুন। সেই সময় লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বলেছিলেন যে মানে যে এরকম হয়, আমি দেখেছি স্পিকার স্যার অনেক সময় বলে দেয় যে আপনাদের বক্তব্য থেকে 5 মিনিট একে দিয়ে দেন বা আমি বক্তব্য কন্টিনিউ করছি, সেই সময় বলেছিলেন উনি। এই ধরনের এবার তৃণমূলে প্রধান অপোজিশন থাকবে, স্বাভাবিকভাবে আমি যখন তথ্যভিত্তিক বক্তব্য দেবো আশা করবো তৃণমূলের কাছ থেকে সেই সৌজন্যতাও, নওশাদকে টাইম দেওয়া হোক একটু বেশি করে তথ্যভিত্তিক আলোচনা করে। এটা কি পাবেন মনে করছেন? জেল কাটিয়েছে আপনাকে, এখন বোঝা মুশকিল কী হবে। এবার আর জেল কাটতে হবে কি না, আমি শুধু এখন থেকে আমি করছি, এখন থেকে শুধু ভাবছি বিধানসভার মধ্যে কী হবে। আমি দেখেছি তো যখন আমরা আমি এখনও বিরোধী, যখন বিরোধী সিটে ছিলাম আমি, ডান সাইডে বিজেপিরা ও অপোজিট সাইডে, সামনের সাইডে ট্রেজারি বেঞ্চ থেকে কথা তৃণমূল,
যখন বিরোধীদের পক্ষ থেকে কিছু হতো যেভাবে তাবড়ে তুবড়ে বসিয়ে দেওয়ার চেষ্টা করতো, ওরা একবার এদিকে আসছে, আমি ভাবছি যে কী হবে ভিতরে। আচ্ছা, আপনার বুক ধকপক করছে না? কারণ একসময় শঙ্কর ঘোষের কাছে বা মনোজ টিগ্গার কাছে গিয়ে আপনি বলতেন যে আমার এই বক্তব্যের সময় লাগবে, হ্যাঁ, এটা অবশ্যই, chief অবশ্যই, whip এর কাছে একদম chief whip এর কাছে বলতে হতো। এবারে ফিরে থাকি, দেখুন আমাকে আমার ডিউটি করতে হবে, নাহলে আমি বলবো কী করে? আপনাকে দেবে নাহলে স্পিকার স্যার আছে, স্পিকার স্যার কাছে স্পেশাল টাইম নেবো। মানে এই আশঙ্কাটা করছেন? না, আমাকে যদি না দেয় বলার সুযোগ, আমি ধরুন একটা বাজির উপরে বলতে চাইছি 10 মিনিট, আমার যদি 3 মিনিট দেয় আমি কী করে বলবো? আমি তো ওই গরুর রচনা করি না, আপনারা তো দেখেছেন। তাহলে আমাকে তো টাইম দিতে হবে, যদি না তখন স্পিকার স্যারকে বলবো, যিনি স্পিকার হবেন, যে স্যার আমাকে টাইম দেওয়া হোক। একটু স্মৃতিচারণে যাব। একটা বিষয়, বিধানসভার অভ্যন্তরে তো সবাই মোটামুটি একে অপরের সঙ্গে কথা বলে, শাসক বিরোধী উভয়। চন্দ্রনাথ রথ আসতেন, অনেক সময় আপনাকে এরমভাবে হাত দেখাতেন, আপনিও হাত দেখাতেন, এটা সৌজন্যতা। আজকে মানুষটা নেই, বিধানসভা রয়েছে, কোথাও গিয়ে এটা খালি মনে হচ্ছে না? চন্দ্রদার সাথে আমি কয়েকবার কথা বলেছি, কারণ তো বিধানসভায় যে প্রেয়ার রুমটা আছে, প্রেয়ার রুমে ধরুন এটা প্রেয়ার রুম, আর এর উল্টো দিকে লিডার অফ অপোজিশনের অফিস রুম। তো এখান থেকে আসলেও উঁচু করা যাবে বিরুদ্ধে, ওদিকে আসলে উঁচু করা যাবে। সেই সুবাদে আমি বেশ কয়েকবার চন্দ্রদার সাথে দেখা হয়েছে। চন্দ্রদা যে বিজেপি দলের নেতা শুভেন্দু অধিকারীর পিএ, কোনোদিন ফিল করায়নি আমাকে কথা বলাতে। এত মানে আমি তো চরম বিরোধী বিজেপি, আমি তো স্টেজে উঠে বলেছি শুভেন্দু অধিকারী যে ধরনের কথাবার্তা বলছে, জেলের মধ্যে রাখা দরকার, মমতা ব্যানার্জি কেন ছেড়ে রেখেছে। তারপরে ওনার মধ্যে সেই একটু আমি দেখিনি যে আমার নেতাকে বা আমি যার পিয়ে তাকেই বলে এইভাবে বলে, এটা কিন্তু দেখিনি। এইটার মধ্যে ওনার আমি দেখেছি যে সবসময় মানে একটা গঠনমূলক পজিটিভ, খুব ভালো লেগেছিল ওনার আচরণ। আমাকে কয়েকবার কথা বলেছি ওনার সাথে, আচরণ খুব ভালো লেগেছিল। সত্যি খারাপ লাগছে যে মানে ওই মানুষটার শত্রু হয় আমি যখন খুন হলো তখন বুঝতে পারলাম না এই ধরনের মানুষের শত্রু হয়। কারণ আমি বলছি তো আমি চরম বিরোধী শুভেন্দু অধিকারী মহাশয়, তারপরেও আমার সাথে দেখালেন অসৎ ভাই, মানে এই যে এইটাই বড় জিনিস। তো কী আছে এখানেই দাঁড়িয়ে যে চন্দ্রনাথ রথের এই ঘটনা ঘটলো, তাহলে তো এরপরে এমনও হতে পারে যে আপনিও একই ঘটনার শিকার হতে পারেন। হ্যাঁ, আমাকে তো আমি যখন তৃণমূলের বিরোধিতা চরম আকারে করেছি, তো আমাকে অনেক হুমকি টুমকি দিয়েছে, আমাকে ফোন করে বলেছে আমার মাথা উড়িয়ে দেবো, অনেক কথা বলেছে, হুমকি দিয়েছে, অনেক হুমকি দিয়েছে। কবে? আমি অনেকবার দিয়েছি, আমি সব কটা প্রশাসনকে দিয়েছি। নাম্বার দেখেছে, লোকেট করেছে ঠিক নাম্বার, ব্যক্তিকে আইডেন্টিফাই করেছে, অ্যারেস্ট করেনি। কারণ আমি স্পিকার স্যারকে চিঠি দিতাম, স্পিকার স্যার রিপোর্ট আমাকে পাঠাতে হবে, সেই চিঠিতে বলা হচ্ছে যে এই লোকটাকে, হ্যাঁ এই নম্বরটা জেনুইন নাম্বার, এখানে অ্যাড্রেস, লোকটাকে আইডেন্টিফাই করা গেছে কিন্তু অ্যারেস্ট করেনি। ওটা তো হয়তো এখনো অ্যারেস্টেড নয়। হ্যাঁ, করেন এখনো। তাহলে সে যে কোনো মুহূর্তে তো আপনার সঙ্গে ওই ঘটনা ক্ষতি হয়ে যেতে পারে। তাহলে এই যে আপনি যে গাড়িতে যাতায়াত করছেন, আপনার ওয়াই প্লাস সিকিউরিটি, তবুও গাড়িতে যাতায়াত করছেন যেভাবে বসেন, আপনি তো বুলেট প্রুফ গাড়িতে নন। না, সেটাই আতঙ্কিত আছি। তো ভাগ্যে যেটা আছে সেটা হবে, মানুষের জন্য বলে যাব। বিজেপি আসছে বলে চুপ করে যাওয়া এরকম ব্যাপার নয়, বিজেপি ভুল করলে চরম সমালোচনা করবো, যেভাবে তৃণমূলের সমালোচনা করেছি। আর রাজ্য সরকারের ভালো হলে সেটাকে আমি রেকগনাইজ করবো, এই ব্যাপার। প্রথমে কি কাজ হবে, মানে এবার নতুন করে বিরোধিতা শুরু করবেন, প্রথম কি কাজ হবে? ভাঙড়ের জন্য, ভাঙড় থেকে নির্বাচিত হয়েছি, ভাঙড়ের মানুষের হিমঘরটা দ্রুততার সাথে চালু করাবো। দুটো হসপিটাল আছে, উন্নততর করতে হবে। খালের যে ড্রেনের সমস্যা আছে, লেদার কমপ্লেক্সের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা না চালিয়ে ফলে জমি মানে দুর্গন্ধযুক্ত পানিগুলো নামছে খাল নষ্ট হচ্ছে, ওই খালের পানি তুলে চাষ করছে, সবজি নষ্ট হচ্ছে, কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সময়গুলো নতুন বাস রুট ভাঙড়ে, বিএলআর অফিসগুলো যে ঘুঘুর ভাষা হচ্ছে সেটাকে ধ্বংস করা, ভাঙা। একটা গার্লস কলেজের ডিমান্ড আমার আছে ভাঙড়ে একটা স্পোর্টস কমপ্লেক্স। গার্লস কলেজও? হ্যাঁ, ভাঙড়ে একটা 1 নম্বর ব্লকে একটা কলেজ আছে, 1998 তৈরি, তারপরে আর কলেজ নাই। 2 নম্বর ব্লকে 10টা অঞ্চল আছে, সেই 2 নম্বর ব্লকে একটা কলেজ হোক। তারপরে বেহাউতা 1, বেহাউতা 2, বামনঘাটা, এখানে আমাদের হিন্দু সমাজের মানুষের সংখ্যা বেশি, পিছিয়ে বর্গে যারা এসসি সমাজের, ওখানে ওয়েটল্যান্ড নিয়ে খুব সমস্যার মধ্যে ওরা পড়ে, জলাভূমি নিয়ে। তো একটা সময় বামেদের আমলে 9 মিটার পর্যন্ত বাড়ি করার ছাড় ছিল, যারা ওখানে দীর্ঘদিন ধরে বসবাস করছে, সেটাকে উড়িয়ে দিয়েছে এরা, সেটাকে ফিরিয়ে নিয়ে আসে। অন্তত এমন আছে যে কাকা ভাইপো 2 ভাই 4 ছেলে, 4টে ঘরের দরকার, সেই কাজ করতে পারছে না, তাহলে ডিস্টার্ব হচ্ছে। ওখানকার যারা বিশেষ করে যারা এসসি সমাজের মানুষ তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা করা। এই সবগুলো বিষয়গুলো যেটা আছে আশু প্রয়োজন যেগুলো, সেগুলোকে করা। ওখানে খাল যেগুলো যে পরিষ্কার করা, ওখানে বেশ কিছু খাটাল আছে, খাটালের ওই ময়লাগুলো পড়ে খাটাল জাম হয়ে যাচ্ছে, এর এই খালগুলো বুঝে যাচ্ছে। কিন্তু না, ওই ময়লাগুলোকেই কিন্তু আবার রিসাইকেলিং করা যেতে পারে, ওই ময়লাগুলোকে
ঠিকমতো ইউজ করে ওর থেকে এই বিদ্যুৎ তৈরি করা যেতে পারে এই প্রকল্পগুলোকে নিয়ে আসা। এক কথায় ভাঙড়ের সর্বপ্রথম কাজ হবে সার্বিক উন্নয়ন করা, ডেভেলপ করা, ভাঙড়ের প্রত্যেকটা মানুষ যাতে সরকারি পরিষেবা পায় যে সিস্টেম অনুযায়ী। যে বড় লোক বিত্তশীল তার মা তার বাবা নাই বলে তাকে বিধবা ভাতা দেওয়ার আমি পক্ষপাতী নয়। যে অ্যাকচুয়াল বিধবা ভাতা পাওয়ার যোগ্য সে বিধবা ভাতা পাক, যে বার্ধক্য ভাতা পাওয়ার যোগ্য বার্ধক্য ভাতা পাক, বা আনুষঙ্গিক যে প্রকল্পগুলো আছে যেগুলো যা পাওয়ার যোগ্য তারা পাক। সর্বোপরি সরকারের সাথে জনগণের একটা কানেক্ট হওয়া দরকার। সেটা আচ্ছা, আরেকটা বিষয়, সুজিত বসু, ঠিক আছে, কেমন মানে কি ফিল করছেন? অনেক আগে গ্রেফতার হওয়া দরকার ছিল তো, যেগুলো দেখতে পাচ্ছি অনেক আগে গ্রেফতার হওয়ার দরকার ছিল। সুজিত বসু বলছেন এখন আমি সব বলে দেবো। বলেও কী হবে? তবে যেগুলো আমি একটা কথা বলি, যারা চাকরি পেয়েছে অবৈধ পন্থা তাদেরকে আগে টেনে বার করা দরকার। ওখানে বৈধ পন্থা অবলম্বন করে মেধার ভিত্তিতে চাকরি হোক। আচ্ছা, আরেকটা বিষয়, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় অনেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছেন। তার বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত জাহাঙ্গীর ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রসঙ্গ। আপনি তো নিজে গোটা দক্ষিণ চব্বিশ পরগনা। আমি একটা কথা বলবো, এইটা আমার খুব খারাপ লাগছে। পরাজয়ের দায় নিজের ঘাড়ে কেউ নিতে চাইছে না, সব ঠেলাঠেলি করছে। আচ্ছা, বড় বড় নেতা একটা সময় মিডিয়ার সামনে বসে অনেক বড় বড় কথা বলেছে, কার পরিবারের লোকজন এখন বড় বড় গল্প শোনাচ্ছে। আমি তখন সংযুক্ত মোর্চার যখন আমরা করেছিলাম 2021-এ পরাজয় হয়েছিল আমাদের, আমি একাই জিতেছিলাম। আমি কিন্তু পরাজয়ের দায় সবার ঘাড়ে নিতে বলেছিলাম। জয়ী হলে সবাই ঘাড়ে নিতাম, আমরা সবাই মিলে সংগঠন করেছি, এক হয়েছি, সংযুক্ত মোর্চা করেছি বলে এইভাবে হয়েছে বলতাম। পরাজয় হয়েছে সবার দোষ। তো এই যারা দেখছি এখন মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি শুধু ঘাড়ে দোষ চাপিয়ে কেটে পড়ার চেষ্টা করছে, তা আমি অনুরোধ করবো এটুকুই, বিজেপির যারা নেতৃত্ব আছে ওদেরকে ফলো করুন। ওগুলো পাক্কা পাক্কা ধান্দাবাজ, খড়ে এখন গা ঘষছে, এখন খাওয়া শুরু করেনি। ও বিজেপিতে যাওয়ার রাস্তা ক্লিয়ার করছে। এতদিন থেকে তৃণমূলে থেকে করে কামিয়ে খেয়েছে। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি তথা জোড়াফুলকে সামনে রেখে প্রশাসনকে ম্যানেজ করে এই খাওয়া শেষ হয়ে গেছে, এই খাবার খেতে পারবে না, এখন যেতে হবে ওদেরকে বিজেপিতে লাভ মারতে হবে। সেখানে খড়ে গা ঘষছে। এখন জানে শুভেন্দু এই কী বলে, অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির বিরুদ্ধে বললেই বিজেপিরা বলবে হয়তো তাদের লোক, ওই হচ্ছে ধান্দাবাজ। তো এই হচ্ছে ধান্দাবাজগুলোকে দূরে থাকতে হবে। এদের প্রথম কাজ হবে নিজেরাদেরকে দায় স্বীকার করতে হবে। এখন কী বলছে, এই হতো তাই হতো, টিকিটের জন্য টাকা দিতে হতো। তাহলে তুমি আগে কেন মিটিং করোনি, প্রেস কনফারেন্স করে বলুনি কেন? হেরে যাওয়ার পরে গল্প শোনাচ্ছ, মানে বেনিফিট নিয়েছো কিছু, সেখানে বলার সাহস পাচ্ছ না। আমরা কী বলেছি, মমতা ব্যানার্জির দল দুর্নীতিগ্রস্ত তখনও বলেছি, এখনও বলছি। পঞ্চায়েতের মেম্বার থেকে ক্যাবিনেট মিনিস্টার পর্যন্ত অকাপচোর বলেছি তো আমি, আজকেও বলছি তো। কিন্তু এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সঙ্গে যোগাযোগ রাখার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন একটা সে দেখুন হতে পারে, আমি ভাঙড়ের মানুষের আস্থাকে নষ্ট করতে পারবো না। তখন 1,06,000 মানুষ ভোট দিয়েছিল আমাকে, এখন 1,26,555 সেই কারণেই আপনি ভোটটা হ্যাঁ বেশি পেয়েছি। আমি তো বেইমানি করবো কেন তাদের সাথে? আমাকে মিনিস্ট্রি অফার ছিল, টাকা পয়সার অফার ছিল। সেদিনকার কি হয়েছিল নবান্নের ভেতরে, এটা অনেক দর্শকরা জানেন না। কোথায়? ওই যে মোবাইলে নাম্বার সেভ করিয়ে দেওয়ার। না ওটা বিষয়টা হচ্ছে, আমি আমার ভাঙড়ের কাজের জন্য গিয়েছিলাম, 3,30,00,000 টাকার কাজ আমাকে কাজ করতে দেয়নি তো, কাজ আমাকে আটকে দিয়েছিল। 1,99,00,000 টাকার মাত্র কাজ করিয়েছি। আমি তো বসে থাকার ছেলে নয়, বাড়ি থেকে 1,37,00,000 টাকা এনে কাজ করে দিয়েছি। অনেক প্রলোভন দিয়েছিল, আপনি সেই আমাকে প্রলোভনে পা দেননি, আমাকে পারে সেই জন্যই জিতে এসেছেন। মানুষ আমাকে সেখানে জিতিয়েছে। আচ্ছা, আমি ধন্যবাদ জানাই ভাঙড়ের মানুষকে, দ্বিতীয়বারের জন্য আমাকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠিয়েছে। আমার প্রথম কাজ হবে ভাঙড়ের মানুষের জন্য বলা, তারপরে কাজ হবে রাজ্যের মানুষের জন্য বলা। কে সরকারে আছে আমার দেখার দরকার নাই, কে মুখ্যমন্ত্রী আছে দেখার দরকার নেই। প্রত্যেকটা চেয়ারকে আমি সম্মান দিই। মমতা ব্যানার্জিকে অ্যাজ সিএম যতটাই রেসপেক্ট করেছি, আর বর্তমানে শুভেন্দু অধিকারী মহাশয় অ্যাজ সিএম আমি অতটাই অবশ্যই রেসপেক্ট করবো, কারণ আমি চেয়ারকে সম্মান করবো। আমি শেষ প্রশ্ন করবো, শওকত মোল্লা দেখা হলে কি করবেন? দেখা হবে না, গানটা বাজবে, মাচোর মাচোর শওকত তো মাচোর। না আমি এটা না চলছে আমাদের অফিসিয়াল সং না, কেউ বানিয়েছে বলে এটা ভাইরাল হয়ে গেছে। তারপরে দেখলাম, আমিও দেখছি পরে। তো আপনি মজা পেয়েছেন গানটা শুনে? আমি বিরোধা বেল্ট কাউকে আক্রমণ করিনি, আপনারা জানেন। না সেটা তো জানি, মজা পেয়েছেন গানটা শুনে? সবাই কিন্তু মজা পেয়েছে, বিয়ে বাড়িতে পাচ্ছে নাকি? সত্যি কথা বলছি, আমি পুরোটা শুনে উঠতে পারিনি, মানে তার আগেই শেষ করে দিয়েছি আমি। যাই হোক, আমার সাথে নওশাদ সিদ্দিকী ছিলেন, ভাঙড়ের বিধায়ক, এবং অত্যন্ত গুরুতর যে দায়িত্ব, সেই দায়িত্ব এবার হয়তো পালন করবেন। কিন্তু তার চেয়েও বড় বিষয় হচ্ছে, অনেক কিছু ছিল তার জীবনে গত 5 বছর ধরে, যেমন কণ্ঠরোধও পেয়েছেন, ঠিক একইভাবে তাকে নানা প্রলোভনও দেখানো হয়েছে। কিন্তু নওশাদ মেরুদণ্ড সোজা রেখে তার যে লড়াই, সেই লড়াই চালিয়েছেন। সেই কারণের জন্য ভাঙড়ের মানুষ আবারও তাকে নির্বাচিত করে এই বিধানসভায় পাঠিয়েছেন। এখন ভাঙড়ের মানুষের হয়ে লড়ার জন্য নওশাদ সিদ্দিকী প্রস্তুত। হ্যাঁ, তবে যারা বেইমানি করেছেন তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, সেই বিষয়টাও নওশাদ অবশ্যই জানাচ্ছেন। যাই হোক, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে
বাটনে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।